দেখো ফার্স্ট পেজে যে কতগুলো কম্পাউন্ডের নাম দেওয়া আছে না, এই নামগুলো কিন্তু ইউজেস তোমাদের পরীক্ষা দিতে পারে। একবার প্রথম পেজে দেখো, প্রথম পেজে ওই ফার্স্ট যে স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে তার নিচের দিকে দেওয়া আছে ক্লোরিন কন্টেনিং অ্যান্টিবায়োটিক, যেমন দেওয়া আছে ক্লোরামফেনিকল আছে না। তো এটা পরীক্ষায় কিরকম কোশ্চেন আসতে পারে, একদিকে তোমায় দেবে কলাম 1 আর দিকে দেবে কলাম 2। তো এর মধ্যে কলাম 1-এ হয়তো দেওয়া থাকলো ক্লোরামফেনিকল, এটা একে থাকবে। 2-এ দেখো পরে একটা কম্পাউন্ড দেওয়া আছে ক্লোরামফেনিকল কি জন্য ইউজ করা হয়, ইজ ভেরি এফেক্টিভ ফর দ্য ট্রিটমেন্ট অফ টাইফয়েড ফিভার, এগুলো মার্ক করো। পরে দিয়েছে দেখো আওয়ার বডি প্রডিউস আয়োডিন কন্টেনিং হরমোন থাইরক্সিন, দেওয়া আছে না, ওটা লেখো। এটার জন্য কি হয়ে থাকে আমাদের শরীরে, ডেফিসিয়েন্সি অফ হুইচ কজেস ডিজিজ কল্ড গয়টার, থাইরক্সিনের অভাবে। হ্যাঁ, পরে দেখো দেওয়া আছে সিনথেটিক হ্যালোজেন কম্পাউন্ড, যেমন ক্লোরোকুইন, এটা একটা কম্পাউন্ড ক্লোরোকুইন। এটার জন্য কি হয়ে থাকে, এটা কি কাজে ইউজ করা হয়, ক্লোরোকুইন ইজ, বইটা খোলো, ক্লোরোকুইন ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া। আর 4 নম্বরে দেখো দেওয়া আছে হ্যালোথেন কম্পাউন্ড, এটা একটা যৌগ হ্যালোথেন। তো এটা কি জন্য ইউজ করা হয়, অ্যানাস্থেটিক ড্রাগ সার্জারি, অর্থাৎ যখন সার্জারির সময় কি করতে হয়, তাকে সেন্সলেস করতে হয়, তো তার জন্য এটা অ্যানাস্থেসিক রিয়েজেন্ট হিসেবে ইউজ করা হয়। তাহলে দেখো এই যে 4টে কম্পাউন্ড, 4টা ইউজেস দেয়া থাকবে, তোমাকে এগুলো মেলাতে হবে, খাতায় লিখে নিতে পারো পরপর যৌগগুলো। দেখো পরের কোশ্চেন কি হতে পারে, পরের পেজে চলে আসো এনসিইআরটির পরের পেজ হচ্ছে 290 পেজ আসো। এখানে যে কম্পাউন্ড কন্টেনিং sp3 কার্বন, এটা তোমাদের আমি আগের দিনও ক্লাসিফাই করে দিয়েছিলাম না। এখান থেকে যেটা হতে পারে যে অনেকগুলো নাম দেয়া থাকবে, দিয়ে বলবে নিচের কোনটিতে sp3 হাইব্রিডাইজড কার্বন যার সাথে হ্যালোজেন অ্যাটাচ আছে। হ্যাঁ, ওই ক্লাসিফিকেশন পার্টটা, যে হ্যালোজেনগুলোকে আমরা ক্লাসিফাই করছি কিভাবে। প্রথমত হচ্ছে sp3 কার্বন থাকবে, কার্বনের এই শোনো কথা বলো না, কার্বনটা থাকবে sp3 সংকরায়িত, তার সাথে থাকবে হ্যালোজেন, এটা একটা পার্ট হবে। আরেকটা কি হবে, কার্বনটা হবে sp2 হাইব্রিডাইজ, তার সাথে থাকবে হ্যালোজেন। তো এর মধ্যে আছে 3টে, কি কি আছে নামগুলো কি কি, অ্যালকাইল হ্যালাইড আছে, দেখো প্রথম 3টে যেটা দেওয়া আছে। আর কি আছে, অ্যালাইলিক আছে, অ্যালাইলিক হ্যালাইড, অলরেডি তো এগুলো নিট জয়েন্টে পড়ছেই, অ্যালাইলিক হ্যালাইডটা বেশি পরীক্ষা দিচ্ছে এখন, কারণ ওটাই তো গুলিয়ে যায়। আর হচ্ছে বেনজাইলিক। আর এর মধ্যে কি কি আছে, দুটো পার্ট আছে, একটা আছে ভিনাইল, ভিনাইল হ্যালাইড, আর একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। বলেছিলাম যে এই দুটোর মধ্যে SN1 SN2 কোনো বিক্রিয়া সহজে হয় না। তো এটা হচ্ছে sp3 সংকরিত থাকবে এখানে হ্যালোজেনটা, আর এখানে থাকবে কি, প্রতিটা হ্যালোজেন গুলো sp2 কার্বনের সাথে যুক্ত থাকবে। জাস্ট এইটুকুই মনে রাখবে, মানে কম্পাউন্ড দিলে যেন তুমি চিনতে পারো দেখে সেটা কি ধরনের কম্পাউন্ড। 291 পেজে একটা কম্পাউন্ড দেওয়া আছে, দেখো এই কম্পাউন্ডটার 3টে ব্রোমিন দেওয়া আছে, ঠিক আছে। এইটার নামের আগে দেখো SYM কথা লেখা আছে, ভালো করে খেয়াল করে দেখো, এইটার মানে কি বলতো, SYM মিনস, SYM লেখা আছে দেখো, এর মানে হচ্ছে সিমেট্রিক্যাল। এটা একটা সিমেট্রিক্যাল যৌগ। কেন সিমেট্রিক্যাল যৌগ, কারণ এটা যদি আমি এর মধ্যে দিয়ে সিমেট্রিক্যাল যে প্লেন গুলো আছে না, যেমন কি কি হয়, প্লেন অফ সিমেট্রি হয়, অ্যাক্সিস অফ সিমেট্রি হয়, সেন্টার অফ সিমেট্রি হয়। যদি আমরা এটাকে এই বরাবর একটা অ্যাক্সিস চালাই, দেখো দুটো দিক সমান, আমি যদি এই বরাবর অ্যাক্সিসটা চালাই তাহলে দুটো দিক কি হবে, এদিকেও ব্রোমিন এদিকেও ব্রোমিন সমান। তুমি যদি এই বরাবর অ্যাক্সিসটা চালাও তাহলে আবার এদিকে ব্রোমিন এদিকে দুটো দিক সমান। আর এর মধ্যে কি আছে, সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল বলতে কি বোঝায়, প্রতিসম, যে এমন কোনো অক্ষ বা এমন কোনো প্লেন চালনা করলে তার দুটো অংশ কি হবে, সমানভাবে বিভক্ত হবে, তাকে বলা হয় সিমেট্রিক্যাল। তো এখানে সেটাই দেওয়া আছে। আচ্ছা, মানে ওইটা দিতে পারে পরীক্ষায় যে এই কম্পাউন্ড একটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড, স্টেটমেন্ট দিল, তোমাকে বুঝতে হবে সিমেট্রিক্যাল কিভাবে হচ্ছে। পরে গুরুত্বপূর্ণ কথা দেখো, জেম আর হচ্ছে ফিস, এই দুটো কথা
আমরা কিন্তু প্রচুর ইউজ করে থাকি, শুধু এটা এই চ্যাপ্টারে ইউজ হবে না, এটা সমস্ত চ্যাপ্টারে ইউজ হবে। জেম কথা কখন ইউজ হবে? জেম ডাইহ্যালাইড আর ভিস ডাইহ্যালাইড। জেম কথা সেখানে ইউজ হবে যেখানে হয়তো যৌগের মধ্যে একাধিক কার্বন পরমাণু দেওয়া আছে, কিন্তু একটা কার্বনের সাথে দুটো একই গ্রুপ দেওয়া আছে। একই গ্রুপ বা অ্যাটম যদি একটা কার্বনের মধ্যে যুক্ত থাকে, যদি একটা যৌগের মধ্যে একাধিক কার্বন পরমাণু থাকা সত্ত্বেও একটি কার্বনের ওপর একই গ্রুপ বা একই পরমাণু দেওয়া আছে, তবে বলে স্যার যদি এরকম হয়, কেউ যদি ভাবে স্যার এই কার্বনে তো দুটো হাইড্রোজেন পরমাণু দেওয়া আছে, তাহলে এখানে তো দুটো হাইড্রোজেন একই কার্বনে যুক্ত আছে, তাহলে ওটাও কি জেম বলবো আমরা? এরকম হয় না। হাইড্রোজেন তো কোনো গ্রুপ নয়, হাইড্রোজেন বাদ দিয়ে যদি কোনো গ্রুপ বা অ্যাটম থাকে, অন্য কোনো হ্যালোজেন অ্যাটম থাকলে, হ্যালোজেন থাকলে কি হবে? হ্যালাইড হবে। তবে একই থাকতে হবে, দুটোই একই থাকতে হবে। তাহলে উদাহরণ কি হবে বলতো? তাহলে এখানে আমি যদি এটা উদাহরণ লিখি যে এখানে সিএল থাকলে এখানে সিএল থাকলে, তাহলে এর নাম কি হবে? জেম ডাইক্লোরাইড। তখনই জেম বলবো। যদি এরকম সিস্টেম থাকে, ধরো এরকম থাকলো CH3C, এতে থাকলো হ্যালোজেন, এতে থাকলো ব্রোমিন, এবার তুমি কি এটাকে জেম বলতে পারবে? বলো, এটা কি জেম বলা যাবে? একটা কার্বনেই দুটো হ্যালোজেন আছে, একে আমরা জেম বলবো? একে জেম বলা যাবে না, একই হ্যালোজেন হতে হবে। তাহলে কথাটা হচ্ছে একটা কার্বনে যুক্ত থাকতে হবে এবং আইডেন্টিক্যাল গ্রুপ বা অ্যাটম যুক্ত থাকতে হবে, একই অ্যাটম, তাহলে এটা জেম আসবে। আচ্ছা, ভিস কখন হবে? ভিস হতে গেলে পাশাপাশি দুটি কার্বনে একই গ্রুপ বা অ্যাটম যুক্ত থাকতে হবে, আর বাকিগুলো তোমার যে কোনো অ্যাটম, হাইড্রোজেন থাকতে পারে বা অন্য কিছু গ্রুপ থাকতে পারে, পাশাপাশি হতে হবে। তার মানে এর একটা উদাহরণ কি হতে পারে? CH2Cl and CH2Cl, এটা হবে। তাহলে এইটা এক্সাম্পল আর এইটা এক্সাম্পল, দেখো দুটো মিলিয়ে নাও, বোঝা গেছে দুটো? ওখানে দেখো একটা কার্বনে দুটো ক্লোরিন দিয়েছি, আর এখানে পাশাপাশি দুটি কার্বন দিয়েছি। শুধু এটা এই চ্যাপ্টারে নয়, তোমাদের পরের চ্যাপ্টারেও তো হতে পারে। যেমন অ্যালকোহল যদি হয়, সাপোজ ধরো একটা কার্বনে দুটো OH আসছে, এটা, একে আমরা কি নাম দেবো? জেম ডাই অ্যালকোহল। কি বললাম বুঝতে পারলে? যদিও এটা স্থায়ী নয়, যদিও কি হয়, একটা কার্বনে দুটো OH থাকলে এক অণু জল বাদ চলে যায়, সেটা পরের কথা, কিন্তু জেম নামটা কি করে হচ্ছে বুঝতে পারলে তো? যখন একটা কার্বনে দুটো একই গ্রুপ বা অ্যাটম থাকবে তাকে বলছি আমরা জেম। আর যদি এরকম সিস্টেম হয়ে যায়, ধরো এখানে আছে CH2OH, এটাও হচ্ছে CH2OH, তাহলে এটা কি হবে? ভিস হয়ে যাবে, এর নাম হবে ভিস ডাই অ্যালকোহল হয়ে যাবে। এই যৌগটার নাম কি অ্যাকচুয়ালি? ইথিলিন গ্লাইকল বলি তো, ইথেন 1,2 ডাইল, বা এর নাম হচ্ছে ভিস ডাই অ্যালকোহল বলতে পারি। বোঝা গেছে কি বললাম? এবার এনসিইআরটির মধ্যে এই নামগুলোকে আরেকটা নাম দেওয়া আছে, ওই নামটাও পড়তে হবে। যে লাইনটা তোমরা মার্কিং করবে, পেজ নাম্বার আসো 292, 292 পেজে একেবারে উপর দিকে দেখবে লেখা আছে, দ্য কমন নেম সিস্টেম জেম ডাই হ্যালাইড আর নেমড অ্যাজ অ্যালকিলিডিন হ্যালাইড। পেয়েছো নামটা? একেবারে উপর দিকে লেখা আছে। জেম ডাই হ্যালাইডের কি নাম বলা হচ্ছে? জেম ডাই হ্যালাইডকে দেখো নাম লেখা আছে নেমড অ্যাজ অ্যালকিলিডিন হ্যালাইড বলা হচ্ছে। আর পরে দেখো দেওয়া আছে ভিস ডাই হ্যালাইড, এর নাম কি? এর নাম দেওয়া আছে দেখো অ্যালকিলিন ডাই হ্যালাইড। তো এটা কিন্তু পরীক্ষায় আবার স্টেটমেন্ট হিসেবে দিতে পারে, যে ট্রু না ফলস তোমায় বলতে হবে। যে জেম ডাইহ্যালাইড কিভাবে থাকে, তার নাম কি? অ্যালকিলিডিন হ্যালাইড। আর ভিস ডাইহ্যালাইড নাম কি হয়? অ্যালকিলিন ডাইহ্যালাইড। এটা কিন্তু কমন নেম, এটা কিন্তু আইপিএসসি নেম নয়। দেখো উপরে লেখা আছে প্রথমে লাইনের ফার্স্টে, দ্য কমন নেম সিস্টেম জেম ডাইহ্যালাইড আর নেমড অ্যাজ অ্যালকিলিডিন হ্যালাইড এন্ড ভিস ডাইহ্যালাইড আর নেমড অ্যাজ অ্যালকিলিন ডাইহ্যালাইড। আইপিএসসি নেম তো আমরা নাম্বারিং এর মাধ্যমে করব, হয়েছে? করতে পারবে তো এটা? নেক্সট দেখো, পরে পেজ নাম্বার হচ্ছে 293, 293 পেজ নাম্বারের মধ্যে দেখো অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে তোমাদের। এক্সাম্পল 10.2 পুরনো এনসিইআরটি বইতে, নতুন এনসিইআরটি বইতে কত আছে জানি না, যদিও দেখতে হবে। পুরনো এনসিইআরটি বইতে 10.2 যে এক্সাম্পল আছে না, অনেকগুলো নোমেনক্লেচার দেওয়া আছে না, এই নোমেনক্লেচার গুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের যেমন আইপিএসসি নেম দেয় পরীক্ষাতে, এই টপিকগুলো থেকে কিন্তু নেমিং দিয়ে দিতে পারে, তাই জন্য এই পার্টগুলো কিন্তু অবশ্যই পড়বে। বলেছে দেখো, দা আইপিএসসি নেম অফ দা ফলোইং কম্পাউন্ড। আচ্ছা, প্রথমটা করো দেখি, একটা কম্পাউন্ড করো দেখি কিভাবে হবে।
করো, একটা কম্পাউন্ডের নোমেনক্লেচার বের করো। ওখানে নিচে কিন্তু অ্যান্সার গুলো দেওয়া আছে, কিন্তু অ্যান্সার তো 2 কে দিয়ে লাভ নেই, তাহলে তুমি শিখতেই পারবে না। তো এখানে কিভাবে হবে বলো? নাম্বারিং কোথা থেকে করবে? এখানে যে এই যে হ্যালোজেন আছে না, অনেকে কি করে এখান থেকে নাম্বারিং করা শুরু করে, কারণ ওটাই তো কার্যকরী গ্রুপ ধরে নেয়, যে এই চ্যাপ্টারের মধ্যে কার্যকরী গ্রুপকে হ্যালোজেন। তো ওখান থেকে নাম্বারিং করা স্টার্ট করে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। বাট দিস ইজ রং, এভাবে নাম্বারিং হবে না। নাম্বারিং অ্যাকচুয়ালি কিভাবে হবে? নাম্বারিংটা শুরু হবে ডবল বন্ড থেকে, ওটাই ওখানে কার্যকরী গ্রুপ, এখানে হ্যালোজেনটা প্রতিস্থাপক। তাই নাম্বারিং কোথা থেকে হবে? এইখান থেকে 1, না তুমি এখান থেকে, এখানে তো মিথাইল আছে না, ওখানে কি ছিল? আচ্ছা এখানে হাইড্রোজেন ছিল, আমি বসাইনি। তাহলে এখানে এখান থেকে শুরু হবে 1, এটা কত হবে 2, এটা কত হবে 3, এটা হবে 4, এটা হবে 5। তাই লং চেন আমি এটা পাবো। ভুল করে এখান থেকে নাম্বারিং স্টার্ট করবে না, বা এখান থেকে স্টার্ট করবে না। এবার এর নাম কি হবে বলো? তাহলে যখন যৌগের মধ্যে অ্যালকিন থাকবে ডবল বন্ড এবং হ্যালোজেন থাকছে, তখন কোনটা মেন গ্রুপ? ইনটা কিন্তু মেন গ্রুপ, হ্যালোজেনটা না, হ্যালোজেনটা প্রতিস্থাপক। তাই নাম কি হবে? কত নম্বরে ব্রোমিন আছে? তাই নাম হবে 4 ব্রোমো। তারপর কি হবে? 100 লিখতে হবে। পেন্ট কত ইন হবে? 2 ইন হবে। দেখো কি নাম দেওয়া আছে, 4 ব্রোমো পেন্ট 2 ইন দেওয়া আছে নামটা। তো এখানে এইভাবে সবগুলো প্র্যাকটিস করবে। বা এরকম লেখা থাকবে, নাম দেয়া থাকলো, এই নামটা তোমায় তুলে দিয়েছে, 4টা অপশানে 4টে স্ট্রাকচার দেওয়া আছে। এবার তোমায় খুঁজে দেখো, এখানে যতগুলো স্ট্রাকচার দেওয়া আছে সবগুলো প্রায় দেখতে একই রকম, সবগুলো দেখো যে কোনো 4টা তুলে দেবে, এবার তুমি খুঁজে খুঁজে বের করো, তাই না? কি বলেছে দেখো, নেচার অফ CH বন্ড বলেছে হ্যালোজেন অ্যাটমস আর মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন, দেয়ারফর কার্বন হ্যালোজেন বন্ড অ্যালকাইল হ্যালাইড ইজ পোলারাইজড। মানে কি বলেছে দেখো, হ্যালো অ্যালকেন যেহেতু চ্যাপ্টার পড়ছে, এই যে আর গ্রুপ এর সাথে থাকবে এক্স, আর মানে কি? মানে একটা কার্বন থাকবে, তার সাথে হ্যালোজেন থাকবে। হ্যালোজেন অ্যাটম গুলো ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? অনেক বেশি হবে কার্বনের থেকে। তো ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন এর থেকে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি অফ হ্যালোজেন যথেষ্ট বেশি। ফলে এই বন্ডের যে ইলেকট্রনটা, এটা কোন দিকে শিফট হবে? টুয়ার্ডস হ্যালোজেন। তো এটা যদি চলে আসে, এটা কি হবে? ডেল্টা নেগেটিভ, এটা কি হবে? ডেল্টা পজিটিভ। সাপোজ ধর এরকম দেয়া থাকলো, CH3Cl দেয়া থাকলো, তো কার্বনে অ্যাকচুয়ালি এভাবে আমরা লিখি, অ্যাকচুয়ালি লেখার মিনিংটা কি? এখানে এটা লিখলে কি বোঝায় বলতো? মনে হচ্ছে যেন স্যার হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত আছে। অ্যাকচুয়ালি এভাবে লেখা ঠিক না, লিখতে হয় কিভাবে? হাইড্রোজেনকে এই দিকে লিখে এইভাবে লিখতে হয়, এটা হচ্ছে কারেক্ট। তাহলে এভাবে লিখলে কি হবে? কার্বনটা হবে ডেল্টা পজিটিভ আর হ্যালোজেন গুলো কি হবে? ডেল্টা নেগেটিভ। এটা তুমি যে কোনো হ্যালাইড নিলেই হবে। তাহলে কার্বনটা কি হবে? আংশিক পজিটিভ, আর ক্লোরিনটা হবে আংশিক নেগেটিভ। একেই বলা হচ্ছে পোলার। পোলারাইজ কথাটা মানেটা বুঝতে পারলো তো কেন পোলার? তাহলে সমস্ত হ্যালোজেন গুলো কি হবে? পোলার হবে। পরে দেখো কি বলেছে, দেন কি বলেছে দেখো, দা কার্বন অ্যাটম বিয়ার পার্সিয়াল পজিটিভ চার্জ। বিয়ার্স মানে অধিকার করা, পজেস যাকে বলি না, পজিটিভ। The carbon atom bears the partial positive charge, whereas the halogen atom bears a partial negative charge. দেখা গেল ওই লাইন, মানে এই সমস্ত লাইনগুলোকে কিন্তু স্টেটমেন্ট বানানো হচ্ছে এখন। ওটাই দিয়ে দেবে যে ইন দ্য হ্যালো অ্যালকেন সিস্টেম কার্বন অ্যাটম bears negative charge and halogen atom bears positive charge. দেখি হোয়ার, এটা তো কোনোদিন হবে না, তাই না? বলেছে না, as we go down the group in the periodic table the size of the halogen atom increases. অর্থাৎ এই যে হ্যালোজেনটা রয়েছে, যদি এটা এটা কি হতে পারে? ফ্লুরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। তো যত আমরা উপর থেকে নিচে নামবো তত কি হবে? এদের সাইজ ইনক্রিজ করবে। গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে সাইজ ইনক্রিজ করে, তাই এটা বলেছে সাইজ ইনক্রিজেস। নেক্সট কি বলেছে দেখো, ফ্লুরিন অ্যাটম ইজ দ্য স্মলেস্ট এন্ড দ্য আয়োডিন অ্যাটম ইজ দ্য লার্জেস্ট, সব থেকে বড়। Consequently, the carbon halogen bond length is also increases from CF to CI. দেখা গেল এটাই হয়তো স্টেটমেন্ট তুলতে পারে যে আমরা যত গ্রুপের উপর থেকে নিচে নামবো তত CF বন্ধন, এই যে CF বন্ধন, এই CF বন্ধনের থেকে CI বন্ধন কি হবে? যথেষ্ট বড় হবে। কেন? রিজনটা কি? আয়োডিন পরমাণু, আগেই লাইনে বলে দিল যে আয়োডিন পরমাণু এই গ্রুপের সব থেকে লার্জেস্ট অ্যাটম। পরে কি বলেছে, সাম টিপিক্যাল বন্ড লেন্থ, বন্ড এনথালপি এন্ড ডাইপোল মোমেন্ট আর গিভেন 10.2, মানে পরের টেবিলে তোমায় দেওয়া আছে। তো এই টেবিলটা থেকে অলরেডি আমাদের কিন্তু নিচে কোশ্চেন এসেছে, পরের পেজে যে টেবিলটা দেওয়া আছে, পরের পেজটা খোলো।
এইটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা 2021 সালে কোশ্চেন কি ছিল? কোশ্চেন এসেছিল বন্ড এনথালপি দিয়ে কোশ্চেন এসেছিল নিট 2021 এটা বন্ড এনথালপি থেকে কোশ্চেন এসেছিল। বন্ড এনথালপি মানে কি বলতো, বলতে পারবে? বন্ড এনথালপি কথার অর্থ বন্ড এনার্জি যাকে বলা হয়। কতগুলো নাম দেখো, এটাকে বলা হয় বন্ড এনার্জি, আর এটাকে আমরা বলতে পারি কি বলতে পারি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, যেটাকে বলা হয় বন্ধন বিভাজন শক্তি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তো প্রত্যেকটার মিনিং একই, অর্থাৎ যে পরিমাণ শক্তি লাগে একটা বন্ধনকে বিভাজন করতে তাকেই বলা হয় বন্ড ডিসোসিয়েশন এনথালপি। এটাই নিটের কোশ্চেন ছিল। তো এখানে বলে দিল গ্রুপের ওপর থেকে নিচে নামলে কি হবে, আকার ক্রমশ বাড়বে, মানে বন্ড লেন্থ পরপর কি হবে, বৃদ্ধি পাবে। তো বন্ড লেন্থ বাড়লে কি হবে, বন্ড এনথালপি কমবে। তো দেখো গ্রুপের ওপর থেকে নিচে দেখো পরপর তো কমেই আছে, কোনো ব্যতিক্রম ক্যারেক্টার কি আছে? ওই কোশ্চেনটাই নিতে দিয়েছিল। কোশ্চেনটা এই কম্পাউন্ডটা ছিল যে CH3F, তারপরে ছিল CH3Cl, CH3Br এন্ড CH3I। এই চারটে কম্পাউন্ডকে বন্ড এনথালপির ক্রমশাতে সাজাতে বলেছে। দেখা ওটা তো নিট 2021 চলে গেছে। দেখা গেলো আমাদের নিট 2025 আমরা প্রিপারেশন নিচ্ছি, তো এখানে তো কোশ্চেন দিল অ্যাসারশন। এখন তো আবার স্টেটমেন্ট গুলোকে অ্যাসারশনের মতো করে দিচ্ছে, দুটো স্টেটমেন্ট থাকছে, দিয়ে বলে দিচ্ছে স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 বোথ আর কারেক্ট এন্ড স্টেটমেন্ট 2 ইজ দা কারেক্ট এক্সপ্রেশন অফ স্টেটমেন্ট 1। এভাবেই তো দিচ্ছে অ্যাসারশন ইঞ্জিনের মতো। তো যখন স্টেটমেন্টের কোশ্চেন করবে যে কোনো কোশ্চেন, তখন সেটা নিজেরা কিন্তু খুঁজে দেখে নেবে তাই ব্যাখ্যা করছে কিনা, এভাবেই পড়বে। তাই এটা অ্যাসারশন হতে দেওয়া থাকলো দ্য কারেক্ট অর্ডার of bond enthalpy is, হয়তো এটাই দেওয়া থাকলো CH3F greater than CH3Cl greater than CH3Br and CH3I। এটা তো খুব ইজি। এবার দেখো সমস্যা কি হয়, পরীক্ষাতে আমরা বেসিক্যালি যেটা মনে করি, পরীক্ষাতে স্যার প্রচুর কঠিন কোশ্চেন দেয়, আমরা করতে পারি না। যখন খুব সহজ কোশ্চেন দিয়ে দেয় পরীক্ষায়, তখন আমাদের একটা খটকা লাগে, বলে এত সহজ কোশ্চেন নিটের পরীক্ষায় দিতে পারে নিশ্চয়ই। তখন আমরা নিজেরা মানে এক্সেপশন না থাকলেও আমরা নিজেরাই এক্সেপশন বের করে ফেলি। তোমার মনে হবে তখন কি, মনে হচ্ছে এত সহজ যে অর্ডারটা দিয়েছে, মনে হচ্ছে এর মধ্যে কোনো না কোনো এক্সেপশন কেস তো নিশ্চয়ই আছে, নাহলে নিটে কি এই কোশ্চেন দিতে পারে? অথচ কিন্তু সিম্পল কোশ্চেন, তাই না? তো এর মধ্যে এই যে অ্যাসারশনটা আমরা দিয়েছি, এর রিজন তাহলে অ্যাকচুয়ালি কি হবে বলো, এর রিজন কি হবে? এটা গেলে অ্যাসারশন, রিজনটা কি? রিজন হচ্ছে বন্ড লেন্থ। এই আগের পেজেই তো পড়লে যে কার্বন হ্যালোজেন বন্ড লেন্থ অলসো ইনক্রিজেস ফ্রম CF টু CI। তাহলে রিজনটা লিখে রাখো, রিজন হবে দা কার্বন হ্যালোজেন, হাইফেন দিয়ে হ্যালোজেন মানে ওটা বন্ড আছে কার্বনের সাথে, কার্বন হ্যালোজেন বন্ড লেন্থ increases from CF to CI. This is the explanation. এবার বুঝতে পারলে কিভাবে তোমরা নিজেরা কোশ্চেন বানাবে, নিজেরা পড়বে। কারণ কোনো বই থেকে, ধরো তুমি একটা বই রেফারেন্স বই কিনলে, তার মধ্যে ধরো একটা চ্যাপ্টারের মধ্যে 20টা কি 30টা অ্যাসারশন ইঞ্জিন দেওয়া আছে, তার মধ্যে তাহলে একটাও পড়লো না। তো লোকের ভরসায় কেন থাকবে, নিজেই পড়ো, নিজেই অ্যাসারশন ইঞ্জিন বানাও, তাহলে পড়াও ঠিকঠাক হয়ে যাবে, মনেও থাকবে। দেখা গেল ওই কোশ্চেনটাই দেখা গেল তুমি যে অ্যাসারশনটা বানালে ওটাই পরীক্ষায় পড়ে গেছে, তখন কেমন মনে হবে, আমি তো কোশ্চেন সেট করে ফেলেছি। তাহলে এটা অ্যাসারশন এবং এটা রিজন। তাহলে ওখানে পরীক্ষায় নিট 2021 আমাদের শুধু বন্ড এনথালপির ক্রম জানতে চেয়েছিল, আর এটাকে অ্যাসারশন ইঞ্জিন দিয়ে দেবো পরীক্ষায়। তো এইভাবে আমরা অ্যান্সার করতে পারবো। নেক্সট দেখো পরে কি দিয়েছে। আচ্ছা পরের যে ছকটা দেওয়া আছে না, পরের ছকে কি দেওয়া আছে, ডাইপোল মোমেন্ট। আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, এই যে বন্ড এনথালপির সাথে বন্ড লেন্থের কি রিলেশন হয় বলতো? বন্ড এনথালপির সাথে বন্ড লেন্থ কি রিলেশনে যুক্ত থাকবে, ইনভার্স না ডিরেক্ট? তাহলে বন্ড এনথালপির সাথে বন্ড লেন্থ লিখে রাখো, বন্ড লেন্থ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা তোমাদের এমওটি তেও কাজে লাগবে, যখন কেমিক্যাল বন্ডিং পড়বে সেখানে কাজে লাগবে। ওই যে বন্ড অর্ডার যার বেশি হয় তার বন্ড লেন্থ ছোট হয়,
তার বন্ড এনথালপি বেশি হবে, সেখানে তোমাদের এটা কাজে লাগবে। হয়েছে এটা। আচ্ছা, পরে দেখো ডাইপোল মোমেন্ট ফ্যাক্টরটা, এই ডাইপোল মোমেন্ট কিন্তু আমাদের নিচে আসেনি, ঠিক আছে? তো এটা কোশ্চেন এলে কিন্তু এটাতে এক্সেপশন আসে, ভালো করে খেয়াল করো। দেখো পরপর যে ভ্যালুগুলো দেওয়া আছে না, ভ্যালুগুলো কার বেশি আছে বলো তো? ওখানে সব থেকে বেশি কার আছে? ফ্লোরিনটার আছে, তাই না? ফ্লোরিনের কিন্তু বেশি নেই। তাহলে এটা যদি পরীক্ষায় পড়ে যায় তাহলে কিন্তু আর হবে না। আবার দেখো এই যে ডাইপোল মোমেন্ট, এটা ধর অর্ডার দিয়েছে, এর রিজন কি হবে? এর রিজন কি বন্ড লেন্থ দিয়ে করবে না বন্ড এনথালপি দিয়ে করবে বলো তো? যেমন আগেরটা আমরা অ্যাসারশন রিজন করলাম, এর ক্ষেত্রে অ্যাসারশন রিজন কি দেবে? তাহলে আগে আমরা পড়ি যে ডাইপোল মোমেন্ট কি দিয়ে জানা যায়। এটা তো কেমিক্যাল বন্ড নিয়ে পড়েছো তোমরা। ডাইপোল মোমেন্ট যেটাকে তোমরা কি দিয়ে ডিনোট করো? মিউ দিয়ে প্রকাশ করা হয়। তো ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে ব্যাখ্যা কি হবে বলো? শোনো, এর ক্ষেত্রে যেটা হয়, মিউ ইকুয়ালস টু কি হয় বলতো? ডাইপোল মোমেন্ট ই ইনটু ডি। ইটা কি? ইটা হচ্ছে চার্জ, আর ডিটা কি? ডিস্টেন্স। ডিস্টেন্স বলতে এক কথা এখানে কাকে ধরবো আমরা? বন্ড লেন্থ। ডিস্টেন্স মানে কি? দুটো যে অ্যাটমের মধ্যে বন্ড থাকবে তাদের মধ্যে দূরত্ব, ডিস্টেন্স মানে কি বোঝায়? বন্ড লেন্থ বোঝায়। তাহলে আমি যদি চার্জ, দেখো এখানে ডাইপোল মোমেন্ট কিভাবে কম্পেয়ার করা হচ্ছে। CH3F, ভালো করে বুঝবে এটা। CH3Cl, পরে আছে CH3Br, মানে পরে দেখো পরপর বন্ড লেন্থ গুলো বড় হচ্ছে। আর কি আছে? CH3I। প্রথম যদি আমরা চার্জ দিয়ে ক্যালকুলেট করি, চার্জ কি হবে বলো? আচ্ছা, ফ্লুরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল, এগুলো সবার থেকে, তাহলে এর মাথায় ডেল্টা নেগেটিভ আসবে, এর মাথাতেও ডেল্টা নেগেটিভ আসবে, মানে প্রত্যেকেই কি হবে? ডেল্টা নেগেটিভ হবে। বাট এই চার্জ তো ডিফারেন্সিয়েট হবে না। এটা যে পরিমাণ ইলেকট্রন টানতে পারবে ফ্লুরিন কার্বনের থেকে, ক্লোরিন কি করবে? তার থেকে কিছুটা কম টানবে। ব্রোমিন কি করবে? কিছুটা কম টানবে। আর আয়োডিন সব থেকে কম। আমি যদি নাম্বারিং করি, এটা ডেল্টা 1, এটা ডেল্টা 2, এটা ডেল্টা 3, এটা ডেল্টা 4, তাহলে বলো তো সব থেকে কম কোনটা হবে? এটাই সব থেকে কম। এখানে কি হবে? সব থেকে বেশি। তাহলে এখানে এটা সে যত বেশি টানবে তত বেশি চার্জের এখানে কি হবে? তত বেশি পার্থক্য হবে। তাহলে চার্জ সব থেকে কোথায় বেশি হবে? তোমার এখানে পজিটিভ নেগেটিভ ধরে বসাতে হবে না, শুধু মানটা বসাতে হবে। মানে যদি আমি কম্পেয়ার করে ধরো এখানে 100 আছে, এখানে 100 আছে, তার মানে কি এখানে 100টা প্লাস, এখানে 100টা মাইনাস। পরে কি হবে? এটাতে কি হবে? ক্লোরিনের ক্ষেত্রে কিছুটা কমবে, মানে ধরো এটা 80 আছে, এখানে 80 আছে, এখানে কত আছে? তো 60, এখানে 60, এখানে ধরো আছে 40, এখানে 40। তাহলে আমার শুধু ভ্যালুটা দরকার, ওই একটাই ভ্যালু। তাহলে সব থেকে চার্জ কার বেশি? চার্জিং থেকে দেখলে এটা বেশি। বোঝা গেছে? এবার বন্ড লেন্থ, পরে ডিস্টেন্স ভাবো। ডিস্টেন্স দেখলে কার বেশি হবে? ডিস্টেন্স তো দেখাই যাচ্ছে আয়োডিনের বেশি। তো ঘটনা তো ঠিক অপোজিট হয়ে গেল। আবার দুটোকে মাল্টিপল করলে তবে ডাইপোল মোমেন্ট ভ্যালু পাবে। তাহলে চার্জ দেখলে ফ্লুরিনের বেশি, আর ডিস্টেন্স দেখলে আয়োডিনের বেশি, তাহলে অ্যাকচুয়ালি অর্ডার কার বেশি হবে? এবার বুঝতে পারলে ঝামেলা কেন হয় পরীক্ষায়। তো তখন কি করা হয় না, এই যে প্রথম যে দুটো আছে না, এর ক্ষেত্রে ডিস্টেন্সকে প্রাধান্য দেওয়া হয়। এই দুটোর ক্ষেত্রে কাকে প্রাধান্য দেওয়া হয়? ডিস্টেন্সকে। অ্যাকচুয়ালি এখানে তো মান স্যার সবার তো মুখস্থ করতে পারবো না যে কত ভ্যালু আছে, তো এটা আপাতত মনে রাখো। এই বন্ড এখানে এই দুটোর ক্ষেত্রে বন্ড লেন্থ অর্থাৎ চার্জের থেকে বন্ড লেন্থটা এর এত বেশি হয়ে যায়, এর তুলনায় এর ডাইপোল মোমেন্ট অনেক বেশি হয়। কেন? মান যেহেতু আমি মুখস্থ করতে পারবো না। তাহলে এই দুটোর ক্ষেত্রে কোনটা প্রাধান্য পাবে? বন্ড লেন্থ প্রাধান্য পাবে। বন্ড লেন্থ প্রিডমিনেন্ট হবে। আর এই দুটোর মধ্যে কোনটা হবে? এখানে চার্জ প্রিডমিনেন্ট হবে। লিখে রাখো এগুলো, চার্জ প্রিডমিনেন্ট। তাহলে অ্যাকচুয়ালি অর্ডারটা কি হবে আমাদের? অর্ডারটা তাহলে অ্যাকচুয়ালি হবে ডাইপোল মোমেন্টের আগে আসবে কে? CH3Cl, তারপরে আসবে CH3F, তারপরে যেমন ছিল CH3Br, পরে হবে CH3I। বলো এটা ক্লিয়ারলি বুঝতে পারলে? কেন এক্সেপশন হলো বুঝতে পারলে তো? এটা একমাত্র এরকম কোশ্চেনই হতে পারে যে এমসিকিউ টাইপ, অবজেক্টিভ টাইপ। কিরকম হতে পারে বলতো কোশ্চেনটা? হয় অর্ডার দিতে স্টেটমেন্ট টাইপ হতে পারে, বা হয়তো চারটা অপশন থাকলো, দিয়ে বলবে নিচের কোনটির ডাইপোল মোমেন্ট সর্বাধিক, সব থেকে বেশি কার হবে? CH3Cl। বেশিরভাগ ছেলেমেয়েরা কোনটার দিকে তাকাবে? ফ্লুরিনের দিকে তাকাবে, কারণ ফ্লুরিন সব থেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট।
তাহলে ডাইপোল মোমেন্টটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে। মান দেবে না, তুমি কতগুলো মান মুখস্থ করবে বইয়ে, সম্ভব না এভাবে, অর্ডারটা মনে রাখা যায়।